নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমেই আজ আমাদের যেদিকে নজর থাকবে এসএসসি ভবন চত্বরে। আপনারা জানেন একদিন পেরিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিহারারা, সেই ছবি এখনো পর্যন্ত উঠে আসে। তবে এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে আবারও, সেখানে চাকরিহারাদের এক প্রতিনিধি দল গিয়েছেন। 8 জনের প্রতিনিধি দল গিয়েছে এসএসসি ভবনের ভিতরে। একদিকে যখন এইভাবে গতকাল থেকে টানাপোড়েন চলছিল, তার পরবর্তীতেই আমরা দেখেছি অনড় চাকরি প্রার্থীরা আন্দোলনে। একদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অবস্থানে অনড় রয়েছে চাকরিহারারা। মাটি কামড়ে চলছে লড়াই। সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে একদিকে বৈঠক শুরু হয়েছে, অন্যদিকে এসএসসি ভবনের বাইরে ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে তারা বৈঠকে গিয়েছেন, তাদের 8 জনের প্রতিনিধি দল, এবং তার পাশাপাশি তুমি যেমনটা বললে যে একেবারে এসএসসি ভবনের সামনে তারা যেমন অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, এবং তার পাশাপাশি ডিআই অফিসে ইতিমধ্যে একটি নোটিশও গিয়েছে, সেই নিয়ে কিন্তু তারা আলোচনা করতে গিয়েছে। আমাদের সঙ্গে একজন রয়েছে, একটু কথা বলবো। যে ইতিমধ্যে আপনাদের 8 জনের একটি প্রতিনিধি দল তারা আলোচনায় গিয়েছেন, কি নিয়ে আপনারা মূলত আলোচনা করবেন? মেনলি আলোচনা হচ্ছে যে আমাদের প্রথম থেকে যতগুলো কাউন্সিলিং হয়েছে, প্রত্যেকটা কাউন্সিলের যোগ্য যারা চাকরিজীবী আছেন তাদেরকে যোগ্য লিস্ট দিতে হবে, যোগ্য সম্মান দিতে হবে। যোগ্য লিস্ট দেওয়ার পরে ওটা সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউর মাধ্যমে আমাদের যোগ্য সম্মানটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই প্রথম থেকে 3rd কাউন্সিলিং হবে, বাকিগুলো ইনভ্যালিড, এরকম করা যাবে না। কিন্তু ইতিমধ্যেই তো ডিআই অফিসে আমরা শুনলাম, দেখলাম একটা নোটিশ গিয়েছে, যেখানে বলা হয়েছে যে একটি তালিকা পাঠানো হবে, তার ভিত্তিতেই স্কুলে কারা কারা যাবেন সেই বিষয়টি, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেই একটি তালিকা পাঠানো হবে, সেই তালিকার ভিত্তিতেই স্কুলে যাবেন। কি বল? কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য আমরা তো জানি না, পাঠাবেন ডিআই অফিসকে, ওখান থেকে আমরা জানতে পারবো। এখন কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য? যদি এরকম হয় যারা ওই যে টাকা পয়সা দিয়ে নেতা নেত্রী ধরে চাকরি পেয়েছেন সেই সব টেন্টেড অযোগ্যদেরকে যে বাদ দেয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু ওই কাউন্সিলিংয়ের জন্য 4th কাউন্সিলিং বা 5th কাউন্সিলিং এর জন্য যদি বাদ দেয় তাহলে কিন্তু সেটা আমরা মেনে নেব না। সেই তালিকার মধ্যেও কোনো রকম গড়মিল থাকতে পারে, আপনারা আশঙ্কা? অবশ্যই আশা করছি যে ওরকম থাকবে, একটা প্রবলেম থাকবে। এটা টোটালি তো গভর্নমেন্টের ফল্ট, এসএসসির ফল্ট, সেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। একেবারে আরো বেশ কয়েকজন রয়েছে, একটু কথা বলবো। যে 8 জনের প্রতিনিধি দল তারা তো আলোচনা করতে গেলেন, ডিআই অফিসেও আমরা দেখলাম ইতিমধ্যে নোটিশ পৌঁছেছে যে তালিকা পাঠানো হবে, সেই ভিত্তিতে স্কুলে যেতে পারবেন শিক্ষকরা। কিন্তু সেই তালিকা কি আপনারা সন্তুষ্ট, বা এখনো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি থেকে আপনারা অনড়? আমরা পাইনি। আপনার কি মনে হয় সন্তুষ্ট হওয়া যেতে পারে কি? কখনোই না, আমরা কখনোই সন্তুষ্ট হব না যতদিন না আমাদের অধিকার বা আমরা যেভাবে জবটা যতটা খাটাখাটনি বা পরিশ্রম করে পেয়েছি ঠিক ততটা মূল্য সম্মান না পেয়ে আমরা স্কুল যেতে ইতস্তত বোধ করব। হয়তো যাব, কিন্তু ইতস্তত বোধ করব। এই যে প্রতিনিধি তারা আলোচনা করতে গেছেন, আজকেও কি রাতভর বসে থাকতে হবে, না শেষ মুহূর্তে কোনো সুরাহা মিলবে? কি মনে জানা নেই, দেখি কি হয়। কি বলবেন দাদা? আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তো সাংবাদিক সম্মেলন করে জানালেন যে আপনারা যাতে আন্দোলন না করেন, কি ভাবে দেখছেন পুরো বিষয়? পুরোটা যেটা আমি জানাতে চাই, সরকার আমার মনে হচ্ছে অযোগ্যদের পাশে থাকারই চেষ্টা করছে। প্রথম দিন থেকে আমরা দেখে আসছি, আমরা মনে হচ্ছে আমরা কি যে পাবো আমি বুঝতেই পারছি না, কারণ সরকার নিজেই জানে ওরাই কি করবে। আমরা তার ওনাদের মনের ভিতর ঢুকতে পারছি না ওনারা কি করতে চান। তবে আমার তো মনে হচ্ছে যে কি করবেন সেটা সন্দেহ লাগছে আমার। একেবারে আরো বেশ কয়েকজন রয়েছে, একটু কথা বলবো আপনার সাথে। যে ইতিমধ্যেই তো তালিকা একটা প্রকাশের কথা ডিআই অফিসে পাঠানো বলা হয়েছে নোটিশ দিয়ে, আপনাদের 8 জনের একটা প্রতিনিধি দল তারাও আলোচনার জন্য গিয়েছেন। কি ভাবছেন এই মুহূর্তে আপনারা? দেখুন, আমরা বিশ্বাস করছি না, কারণ আপনারা দেখেছেন যে কাল থেকে এখানে পড়ে আছি, এবং বিগত কয়েক বছর ধরে ওনার সঙ্গে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছি, স্যার লিস্ট দিন, যোগ্য অযোগ্য আলাদা করুন, ওএমআর দিন, কিন্তু উনি কোনোভাবেই দিচ্ছেন না। হঠাৎ করে কাল থেকে সারা রাত যখন রাস্তায় আমরা পড়ে আছি, আমাদের মা বোনরা, যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আছে, শিক্ষিকারা আছেন,
তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়নি, টয়লেট বন্ধ করা হয়েছে, এমনকি হোটেলগুলোতে খাবার আমাদেরকে দিতে দেওয়া হয়নি। তারপরেও উনি কি হয়েছে, বিকাশ ভবন থেকে একটা নোটিশ করে দেওয়া হয়েছে, ডিআইগুলোকে পাঠিয়েছে লিস্ট। এবারে কার লিস্ট আছে আমরা কি করে জানবো? মানে মনে করছেন সেই লিস্টেও গড়মিল থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, কারণ যদি গড়মিল না থাকতো তাহলে ওনার সবারই সামনে প্রকাশ করতে অসুবিধা কোথায়? অবশ্যই আমরা মনে করছি যে এখানে এমন কিছু আছে যেটা স্বচ্ছতার অভাব থাকলেও থাকতে পারে। কি দাবি আপনারা এখনো কি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে হবে এবং ওএমআর সিট অবশ্যই আনতে হবে, ওএমআর সিট এবং যোগ্য অযোগ্যদের লিস্ট আমাদের সামনে দিতে হবে একেবারে এবং প্রীতি, টেন্ডারদের সঙ্গে থাকুন। ইমিডিয়েট এই টার্মিনেট মুহূর্তে যে করতে হবে। পরিস্থিতি আমরা দেখছি, এখনো পর্যন্ত অবস্থানে অনড় চাকরিহারাদের আন্দোলনের সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাকরিহারাদের ক্লাসে ফেরার পরামর্শ, সরকারের ওপর ভরসা রাখার আবেদন। বিরোধীদের বলেছেন চাকরি খেকো, আমরা চাকরি দেব, ওরা চাকরি খাবে, আপনারা কেন রাস্তায় বসে আছেন, আপনারা ফিরে যান, ক্লাস করুন, প্রয়োজনে রিভিউ পিটিশনে যাব, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান, টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর সুরেই সমালোচনা শিক্ষামন্ত্রী। চাকরিহারাদের আন্দোলনের সমালোচনা, কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন ব্রাত্য বসু। কাউন্সিলিং বিতর্ক অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন যে আমরা তালিকা প্রকাশ করতে পারিনি কারণ তেমন আইনি পরামর্শ পাইনি। মুখ্যমন্ত্রী সর্বতোভাবে শিক্ষকদের পাশে আছে। কি বলেছেন ব্রাত্য বসু দেখুন। এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয়, যে আমরা যা কাজ করব তা আমরা লিগ্যাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবে করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। এই তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। দেখুন, এটা কোন থার্ড ফেজ, ফোর্থ ফেজ, এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না, এগুলোর কথা আমরা বলিনি, এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি। এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই। তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছে?
আবারও যাব আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের কাছে। প্রীতি, এই দীর্ঘ টানাপোড়েনের মাঝেই আমরা দেখছি একেবারে অনর আন্দোলনরত চাকরিহারারা, কিন্তু অন্যদিকে জানা গিয়েছে যে কারা কারা যোগ্য সেই তালিকা পাঠানো হয়েছে ডিআই এর কাছে। এর পরবর্তীতে কি বলছেন চাকরিহারারা? যেটা জানা যাচ্ছে ডিআই এর তরফ থেকে একটি ডিআইকে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং যে নোটিশে উল্লেখ করা হয়েছে যে ইমেল মারফত কারা কারা স্কুলে যাবেন এই গোটা বিষয়ে কিন্তু ডিআই এর কাছে একটি তালিকা পাঠানো হবে এমনটাই জানানো হয়েছে। চাকরিহারারা তারা এখানে উপস্থিত রয়েছেন, আমি একটু কথা বলে জানার চেষ্টা করবো এই বিষয়ে আলোচনা করার জন্যই কিন্তু তাদের প্রতিনিধিরা তারা গেছেন। একটু একটু কথা বলবো মেহবুব, একটু কথা বলবো। তাদের ইতিমধ্যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবিটা তোমায় যখন দেখাবো আমি তার পাশাপাশি কিন্তু এটাও তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে ডিআই অফিসে ইতিমধ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে যে কি কি কে বা কারা স্কুলে যাবেন সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আরো একটা ছবি দেখাবো, একজন চাকরিহারা তিনি কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, কারণ যে প্রবল গরম অর্থাৎ যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরিহারারা। তবে সকাল থেকে যেহেতু চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা তারা এখানে উপস্থিত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা তারা এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তার চিকিৎসা করার চেষ্টা করছেন, অর্থাৎ কী কারণে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন। তারা দেখতেই পাচ্ছি সেই ছবি, এই মুহূর্তে কিন্তু একজন চাকরিহারা শিক্ষিকা তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। চিত্র সাংবাদিক তোমাকে সরাসরি সেই ছবি দেখাচ্ছে, কারণ যেহেতু যে পরিমাণ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে সেই জায়গায় এই খোলা আকাশের নিচে সারাদিন তারা অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, সেই কারণে কিন্তু একের পর এক যারা চাকরিহারারা রয়েছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। দেখতেই পাচ্ছ একেবারে সেই ছবি। দিদি কিভাবে উনি অসুস্থ একেবারেই দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু তার চিকিৎসা করার চেষ্টা করছে। চিকিৎসকরা রয়েছে, একটু কথা বলবো। জায়গাটা ফাঁকা করে দিন। কি কারণে অসুস্থ হয়ে পড়লেন? জলের পরিমাণ কমে গেছে, কমে যাওয়ার জন্য তার পালস ভলিউম কমে গেছে, তার প্রেসার ফল করছে। ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার অত্যন্ত সন্নিধ দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো ব্যবস্থার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, কেননা শিক্ষকদের একটা অমানবিক অবস্থা দেখেছে। এরা নাম হচ্ছে সাবিনা কিসকু। সাবিনা কিসকু উত্তর দিনাজপুরের শিক্ষিকা। উনি এই শিক্ষক আন্দোলনে এসেছেন। ডায়রিয়া ডিহাইড্রেশন হয়েছে, বারবার ভমিটিং হয়েছে এবং বেশ কয়েকবার পাতলা পায়খানা করেছে। তার জন্য তার দেহে জলের পরিমাণ কমে গেছে, পালস ভলিউম কমে গেছে, প্রেসার ফল করছে। আমরা জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে চিকিৎসক হিসেবে তাকে হসপিটালাইজ করার জন্য আমি অ্যাডভাইস করছি। হসপিটালাইজ করার জন্য তারা আবেদন জানাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু তার চিকিৎসা চলছে। তবে তুমি যে প্রশ্ন করেছিলে যে ইতিমধ্যে ডিআই অফিসে একটি নোটিশ পাঠানো হয়েছে, একটু কথা বলবো। আমরা জানি ডিআই অফিসে ইতিমধ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে যে ইমেল মারফত একটি তালিকা পাঠানো হবে। এতে কি আপনারা আদৌ খুশি? কারণ সেই তালিকাও কোনো গরমিল থাকবে না, এটা কি আপনারা মনে করছেন? তালিকা পাঠানো হয়েছে এটা আমরা শুনেছি, কিন্তু কি তালিকায় সেটা কি আছে, লিস্টে কি আছে সেসব সম্বন্ধে কিছু জানি না। তবে ব্রাত্য বসু বলেছিলেন যে যেটা এমএ ফাইলে করা হয়েছিল 17,206 জনের নাম, সেই নামটায় থাকার সম্ভাবনা হয়তো বেশি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে এখন পর্যন্ত আমরা জানি না। যতক্ষণ না পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে আপনারা কি অবস্থান তুলবেন? অবশ্যই আমাদের অবস্থান তো থাকবেই, যতক্ষণ পর্যন্ত যোগ্য এবং অযোগ্য লিস্ট না হচ্ছে আমাদের অবস্থান তো সেই কারণেই, যোগ্য এবং অযোগ্যদের সম্পূর্ণ লিস্ট আমাদের দিতে হবে। একেবারেই তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের তাদের যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। অর্থাৎ ডিআই অফিসে যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশের ভিত্তিতে যদি তালিকা প্রকাশিত করা হয় সেক্ষেত্রে সেই তালিকাতেও যে গরমিল থাকবে না। একটু কথা বলবো যে ডিআই অফিসে ইতিমধ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে, আমরা দেখলাম সেই নোটিশ যেখানে বলা হয়েছে যে একটি তালিকা পাঠানো হবে এবং সেই তালিকার ভিত্তিতে কারা স্কুলে যাবে সেটি নির্ধারিত করা হবে। কি বলবেন? সেটা তো আমরা কি করে বলবো, যে নোটিশ যায় না। একেবারে
পাশেই দেখো আরো এখানে চাকরিহারারা তারা অবস্থানে বসে রয়েছে, একটু কথা বলবো। ডিআই অফিসে তো ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে যে কে কারা কারা স্কুলে যাবে, অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা পাঠানো হচ্ছে। কি এই তালিকার উপর কি বিশ্বাস রাখতে পারছে? দেখুন, যতক্ষণ না আমরা জানতে পারছি যে কাদের কথা পাঠানো হয়েছে, এক্স্যাক্ট আমরা তো জানি না। সেখানে যদি সিবিআই দ্বারা নির্দেশিত যারা টেন্টেড তাদের নাম পাঠানো হয় টার্মিনেশন করার জন্য, এটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে যে বাকি যারা আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটা আমাদের প্রথম থেকেই দাবি ছিল। তারপরে আপনারা জানেন যে তার পরিপ্রেক্ষিতেই আমরা যোগ্যদের লিস্ট চেয়েছিলাম। তো আমাদের আশা ছিল, শিক্ষামন্ত্রী কথাও দিয়েছিলেন যে তিনি আইনজীবীর পরামর্শ নিয়ে এটাকে বের করা হবে। তারপর হঠাৎ থার্ড কাউন্সিলিংয়ের পরের এই ব্যাপারটা কোথা থেকে এলো, এবং যেখানে কোর্টের আদেশেই কিন্তু ফোর্থ কাউন্সিলিং, ফিফথ কাউন্সিলিং বা তার পরেরগুলো হয়েছিল, হঠাৎ তাদেরকে বাদ দেওয়ার কথা কোথা থেকে এসে গেল আমরা বুঝতে পারলাম। সেই তালিকা তো প্রকাশ্যে আনা হবে না, কারণ আইনি পরামর্শ মেলেনি, এমনটাই তো শিক্ষামন্ত্রী বলছেন। দেখুন, আপাতত তিনি বলছেন, কিন্তু তিনি তো কথা দিয়েছিলেন যে যোগ্যদের লিস্ট বের করবেন। আপাতত যদি অযোগ্যদেরকে টার্মিনেট করা হয় সেটা আমাদের কাছে অনেক, কারণ অযোগ্যদের টার্মিনেট করার পর যারা পড়ে থাকবে তারা তো যোগ্য। তাহলে এইটা আমাদের কাছে খুব একটা কম কিছু না। তবে শুধু এইটুকু দেখে আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যাবে না, তার পরবর্তী স্তরে আমরা পরে স্টেপে যাব। তালিকা বা ওনারশিপ যতক্ষণে প্রকাশ্যে আসা হয় ততক্ষণ কি আন্দোলন চলবে? শুধু তালিকা প্রকাশ্যে আসলে হবে না, সার্টিফাই করতে হবে যে এরা লিগালি একেবারে ন্যায্য পিওর ভাবে চাকরি পেয়েছে। আমরা তো কারো ধরে যাইনি না, আমরা আমাদের নিজস্ব চেষ্টায় অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে ন্যায্যভাবে চাকরিটা পেয়েছিলাম, সেটা সিবিআই মেনেছে। তারপরে কেন এত জটিলতা? তার কিন্তু সমস্ত দায় কমিশন এবং রাজ্য সরকারকে নিয়ে আমাদের সসম্মানে আমাদের স্কুলে ফেরত পাঠাতে হবে। আরও রয়েছে, একটু কথা বলবো। আজকে শিক্ষামন্ত্রী বক্তব্য বসে তিনি বলছেন যে আপনারা যে আন্দোলন করছেন তাকে তো রীতিমতো আপনারা এইভাবে আন্দোলন চালালে রিভিউ যে পিটিশন রাজ্য সরকার করবে তা কিন্তু দুর্বল হয়ে পড়তে পারে। কি রাজ্য সরকারটা আমাদের কত সার্টেনলি বলতে পারছে না কে যোগ্য কে অযোগ্য। আমরা তো শুধু এটুকুই জানতে চেয়েছিলাম কে যোগ্য কে অযোগ্য, এটা লিস্ট দিতে। আমরা তাতে হয়তো আমাদের আন্দোলনটা ওই রকমই ছিল যে যোগ্য অযোগ্য লিস্ট দাও, যারা অযোগ্য তাদেরকে ইমিডিয়েট টার্মিনেট করো, তবে আমরা নিজেদের জায়গাটাকে সুনিশ্চিত করতে পারি যে হ্যাঁ আমি যোগ্য। সোশ্যাল একটা রেকগনিশনও আমাদের এর সাথে যথেষ্ট পরিমাণে জড়িত আছে। পাড়া প্রতিবেশী সবাই তো আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গিয়ে বোঝাতে পারবো না আমি যোগ্য কি অযোগ্য, সেটা সরকারকে সার্টিফাই করতে। ডিআই অফিসে ইতিমধ্যে নোটিশ দিয়ে বলা হয়েছে তাদেরকে ইমেল মারফত একটা তালিকা পাঠানো হবে এবং সেই তালিকার ভিত্তিতে কারা কারা স্কুলে যাবে সেটা নির্ধারণ করা হবে। এতে কি খুশি আপনারা? ডিআই অফিসে যেটা যাবে, যে নোটিশটা এসছে ওখানে সেই একই কথা বলা রয়েছে যেটা সুপ্রিম কোর্ট বলেছে, ফাউন্ড নট টু বি টেন্টেড। আমরা নট টু বি টেন্টেড কেন হব? আমাদের আনটেন্টেড তালিকা কেন হবে না, কেন দেওয়া হবে না? আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের বলা উচিত। গোটা একটা দিন পেরিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিহারারা। ভেতরে বৈঠক চলছে, বৈঠক শেষ হলে আরো কি জানা যায় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিয়েই ছাড়বো, শেষ দেখে ছাড়বো, গতকালই সাফ জানিয়ে দিয়েছিলেন আন্দোলনকারী চাকরিহারারা। এরপর গোটা একটা দিন পেরিয়ে গিয়েছে, আজ এখনো পর্যন্ত কিন্তু একইভাবে আন্দোলনে অনড় চাকরিহারারা। দফায় দফায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছেন তীব্র গরমে। গোটা একটা দিন খোলা আকাশের নিচে বসে থেকে এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন একজন, সেই ছবিও যেমন দেখা গিয়েছে। তারই পাশাপাশি আপনাদের জানাই, গতকাল এসএসসি ভবন অভিযান আমরা দেখেছি সকালে, এবং তাদের গতকাল সন্ধে 6টায় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ডেডলাইন পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি। এবং গতকালই আমরা দেখেছি সন্ধেবেলায় 6টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তারই পাশাপাশি বৈঠকে ডাকা হয় চাকরিহারাদের এক প্রতিনিধি দলকে। ভেতরে যেতেই কিন্তু তাদের জানানো হয় যে 1 থেকে 3 রাউন্ড কাউন্সেলিং বৈধ, বাকি সমস্ত কাউন্সেলিং অবৈধ। এরপরেই একেবারে তীব্র ক্ষোভে ফেটে ওঠে চাকরিহারারা। বলাই যায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে ছবি, আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন
এক চাকরিহারা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ডিহাইড্রেশন থেকেই এই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই আন্দোলনরত চাকরিহারাকে। মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। একদিকে যখন মাটি কামড়ে চলছে লড়াই, অন্যদিকে ডিহাইড্রেশন, তীব্র গরম। সকাল থেকে আমরা দেখছি একইভাবে বসে রয়েছেন চাকরিহারারা। সেখানে দাঁড়িয়ে এবার দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন এক চাকরিহারা। গতকাল থেকে চাকরিহারারা রাস্তায় বসে রয়েছেন, খোলা আকাশের নিচে বসে রয়েছেন তারা। যখন তুমুল বিক্ষোভ চলছে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে অবস্থানে অনুর চাকরিহারারা। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরিহারারা। ছাব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে, হকের চাকরির দাবিতে চলছে ধর্ণা। আচার্য সদনের সামনে ধর্ণা। বহু চাকরি প্রার্থীরা মাটি কামড়ে পড়ে রয়েছেন নিজেদের হকের চাকরির দাবিতে। চড়া রোদ, প্যাচে গরম, কিন্তু দমছে না চাকরিহারারা। এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন এক চাকরিহারা। সবকিছু উপেক্ষা করে এই তুল কালাম আন্দোলন চলছে। একদিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অবস্থানে অনর চাকরিহারারা। কি বলছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিয়াল, শোনাবো। আজকে বলে তো চোরের মায়ে বড় গলা, সেটাই ওনার স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে। চুরি হয়েছে, কারাপশন হয়েছে, আর বলছেন আপনারা জিজ্ঞেস করবেন না। কেন? গণতন্ত্রতে আমাদের জিজ্ঞেস করার অধিকারও নেই? ভাই, আপনি গলা কেটে দিচ্ছেন মানুষের, সেটাও আমরা দেখছি, কিন্তু এখন চুরি হবে আর আমরা প্রশ্ন করব না? সেটা কোনো কথা হলো? আপনার জবাবদারি আছে। এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছেন আর বলছেন কথা বলবে না, প্রাণও বের করে নিবেন, আমাদের শ্বাসটা বন্ধ করে দিবেন, নিঃশ্বাসও নিতে দিচ্ছেন না, তারপর বলছেন যে জিজ্ঞেস করবেন না। সরকার মন্ত্রীরা চুরি করেছে, দায় নিবেন না আপনি? এত গায়ে লাগছে কেন? যখন মানুষ জিজ্ঞেস করছে জবাব তো দিতে হবে, নালে কুর্সি খালি করে দিন, কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করবে না। যদি কুর্সিতে বসার মতন যোগ্যতা নেই, তাহলে বাড়িতে বসুন, এমনিও বয়স হয়ে গেছে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কি বলছেন, শোনাবো। মুখ্যমন্ত্রী যদি নিজেকে মুখ্যমন্ত্রী না মনে করে রাজ্যের মালকিন মনে করেন, তাহলে এই ধরনের কথা বলবেন। মুখ্যমন্ত্রী ওনার ব্যক্তিগত প্রপার্টি ডিসপোজালের জন্য এই কাজ করছেন না, ওনার পারিবারিক সম্পত্তি দেখভাল করছেন না, বা কোনো ব্যক্তিগত কাজ করছেন না। ফলে এরকম মালিকের মতন কথাবার্তা যে এটা সরকার দেখবে আর এটা আদালত দেখবে, সরকার আর আদালত যা যা দেখতে পারে দেশের জনগণ সেই সব কিছু দেখতে তাদের অধিকার আছে। ওই রকম অপদার্থ অযোগ্য মহিলা আজকে আছে বলে আজকে এই সমস্যার মধ্যে আপনারা পড়ছেন। এই শিক্ষকরা যারা এই সময় দাঁড়িয়ে এসএসসি ভবনের সামনে বসে আছেন, তারা যদি এই মহিলাকে ফার্দার বিশ্বাস করেন, তাহলে এরা কিন্তু মরবেন। মমতাকে বিশ্বাস করা যায় না। আজকে আবার তিনি প্রমাণ করছেন যে দুর্নীতি উনি করেছেন। যখন জেল যাত্রা ইনএভিটেবল হয়ে যাচ্ছে, তখন দাঁড়িয়ে এইসব বড় বড় লেকচার মারছেন উনি। আসলে এই দুর্নীতির মাথা হচ্ছেন উনি নিজে। তাই জন্য আজকে লালাচ্ছেন ব্রাত্য বসু। প্লিজ, আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে ওনার কথায় দয়া করে ভুলবেন। এই খবরেই ফিরবো, এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর। একেবারে চড়া রোদ, প্যাচে গরম, তারই মধ্যে মাটি কামড়ে পড়ে রয়েছে আন্দোলনরত চাকরিহারারা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন একজন, ডিহাইড্রেশন, শরীরে জল কমে গিয়েছে। কি হবে তাদের? সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সে কারণেই একেবারে গতকাল থেকে যে ছবি আমরা তুলে ধরছি, আপনারা দেখছেন, মাটি কামড়ে হকের চাকরির দাবিতে আন্দোলনের পথে নেমেছে চাকরিহারারা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন এক চাকরিহারা। এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে না পারায় সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। কিন্তু এরই পাশাপাশি এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এই তীব্র গরম, চড়া রোদ, প্যাচে ওয়েদার, সেখানে দাঁড়িয়ে মাটি কামড়ে চলছে লড়াই। সামনে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এক চাকরিহারা।
জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে বিধাননগর সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল থেকে অর্থাৎ 24 ঘন্টা প্রায় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা এসএসসির বাইরে কিন্তু এখনো তারা অবস্থান করছে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এখনো অবস্থান করছে এবং এই রোদ জল কে উপেক্ষা করে তারা কিন্তু এখনো পর্যন্ত এই তাদের অবস্থান, সেই অবস্থান কিন্তু এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো তাপসদাকে। এখনো পর্যন্ত প্রচুর শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রয়েছে এবং এই রোদের মধ্যে তারা রয়েছে। তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে আন্দোলন, যে বিক্ষোভ, যে অবস্থান তারা কিন্তু চালিয়ে যাবে। একজন আপনাদের মধ্যে অসুস্থ হয়ে গিয়েছেন এবং কি বলবেন এই রৌদ্রের মধ্যে আপনারা সেই কাল থেকে পড়ে রয়েছেন? এটা তো অসুস্থ হওয়ারই সময়। মমতা দিদি তো চাইছেই আমরা অসুস্থ হয়ে পড়ি এবং আমরা যেন চাকরি হারা হয়ে সারা জীবন কাটাই, ওটাই তো উনি চান। শিক্ষামন্ত্রী তো আপনাদের আশ্বাস দিয়েছিলেন যে ভরসা নাই, উনি তো 21 তারিখ ডেট দিয়েছিলেন, কই কিছু তো হলো না, আরো তো ডিভাইড অ্যান্ড রুল করে বসে থাকলো। 6 জন প্রতিনিধি দল আপনারা গিয়েছেন, কি আশা করছেন? দেখা যাক কি হয়। আশা একেবারে তোমাকে আমি আরেকবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে একের পর এক শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু কেউ অসুস্থ হচ্ছে এবং এখানে জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মেডিকেল কলেজ থেকে একটি ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে রীতিমতো তাদেরকে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে দেখছেন যে কারোর প্রেশার লো হয়ে যাচ্ছে কিনা, কেউ অসুস্থ হয়ে পড়ছে কিনা, এই তদারকি কিন্তু তাদেরকে করা হচ্ছে। আমি আরো একবার ছবিটি দেখানোর চেষ্টা করবো, তার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একজন শিক্ষিকা ইতিমধ্যেই কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই রোদের মধ্যে আপনারা সেই 24 ঘন্টা হয়ে গেল, খুব কষ্ট হচ্ছে, শরীর আর নিতে পারছে না, কারণ এক রাত অলরেডি আমরা জেগে গেছি, আজকেও হয়তো রাত জাগতে হতে পারে। তো কিছু বলার নেই এই সিচুয়েশনে, সবাই বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে। এবার আমরা চাই যারা যোগ্য তারা যোগ্যতার বেসিসে কাজে ফিরে আসুক, আর যারা অযোগ্য তারা উপযুক্ত শাস্তি পাক। মুখ্যমন্ত্রী তো বলছেন যে দাগি যারা রয়েছে আপনারা জেনে কি করবেন, আপনারা স্কুলে যান, বেতন তো পেয়ে যাচ্ছে। এবার দিদি সেটা দিদির দিক থেকে বলছেন, সেটা দিদি বলতে পারবেন, আমাদের কিছু। কিন্তু শিক্ষামন্ত্রী তিনিও তো বলছেন যে মুখ্যমন্ত্রী তো পাশে আছে, তাহলে এই আন্দোলন করার যুক্তিকতা কি আছে? না, আন্দোলন করা তো অবশ্যই দরকার আছে, যোগ্য অযোগ্য তো বিচার করতেই হবে না। যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে কোনো কিছু অ্যালিগেশন না পেয়ে চাকরি পেয়েছে, আর যারা কোনো কিছু না পেয়ে কোনো কিছু না করেই চাকরি পেয়েছে, তাদের মধ্যে তো পার্থক্য আছে, তাই না? সেটা তো ভাগ করতেই হবে, তা না হলে তো পুরো পরীক্ষা সিস্টেম সমস্ত পদ্ধতিই তো উল্টে যাবে। তাহলে তো এখনকার দিনে কেউ আর পড়াশোনা করবে না, সবাই না পড়ে টাকা দিয়ে, নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি। একেবারে সবার সঙ্গে থাকো। আমরা আজকে সমগ্র বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো। যোগ্য অযোগ্য যারা অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, এই তালিকা পাবলিশ না করায়, এই তালিকা আদালতে বহুবার সুযোগ দেওয়া সত্ত্বেও জমা না দেওয়ায় তারা দেখবেন না, তাদের দেখার দরকার নেই। কে দেখবেন তাহলে? আব্দুল নাসের খুড়ো? হ্যাঁ, আব্দুল নাসের খুড়ো দেখবেন? পিসির ভাইপো দেখবেন? এটা তো আজে বাজে কথা, দায়িত্ব জ্ঞানহীন কথা। এসব কথার কোনো মানেই হয় না। এসব যারা দায়িত্ব জ্ঞানহীন, এইসব প্রশাসক, মমতা ব্যানার্জি এবং এই তার অন্যান্য লোকেরা, তারা এইসব কথা বলে বেড়াতে পারেন। কোনো দায়িত্বশীল লোক এইসব কথা বলবেন না। তারা আগে ওটা পাবলিশ করে তাদেরকে বলবেন যে দেখে নাও তোমার জায়গাটা কোথায়। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যে একটা রিভিউ পিটিশন করে এসছে ওই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তারপরে লাভ হওয়াটা অত্যন্ত অত্যন্ত কঠিন হয়ে গেছে। হবে না এ কথা আমি বলবো না, কিন্তু লাভ হওয়ার বিষয়টা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে পড়েছে। সরকার আদালত অবমাননা করেছে তো। জাস্টিস দেবাংশু বসাকের অর্ডার কবে? 1 বছরের বেশি হয়ে গেছে। তো তারা তো সেটা মানেননি। সেখানে তো ছিল যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, সেই জন্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠছে। কিন্তু তার মানে এই নয় যে এই যোগ্য অযোগ্য তালিকা বার করলে আদালত অবমাননার অর্ডার উঠবে।
সুপ্রিম কোর্ট কোথাও বারণ করেছে যে যোগ্য অযোগ্য তালিকা বা প্রকাশ করা যাবে না? কোথাও বলেছে? এটা তো স্বচ্ছতার দাবি, ট্রান্সপারেন্সির ডিমান্ড। সরকার সবসময় নিজেদের বিপদটা বুঝতে পারছে যে যোগ্য অযোগ্য তালিকা পেলেই দেখা যাবে যে কতজন অযোগ্য তারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা এবার চিহ্নিত হয়ে যাবে এবং তারা যাদেরকে টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে ধরবে। যেসব দালালরা ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে, ওনার হাতে কি জাদুকাঠি আছে আমি জানি না, যে উনি 1 মিনিটে সব মিটিয়ে দিতেন। আর যারা সুপ্রিম কোর্টে বসে আছেন তারা কিছুই জানেন না, তারা কিছুই মেটাতে পারলেন না, উনি সব জানেন। যত ভড়ংবাজি, কে চাকরি খেয়েছে পুরো ফ্যাক্ট তুলে ধরা হয়েছিল আদালতের সামনে একাধিকবার। আদালত মনে করেছে যে এরা টাকা দিয়ে চাকরি কিনেছে, এরা অযোগ্য, এরা দুর্নীতি করেছে, তাদেরকে বাদ দিয়েছে। ফাইনালি সুপ্রিম কোর্ট বলেছে যে না, এরা চাকরি করতে পারবে না। সুপ্রিম কোর্টের উপর মানুষ ভরসা রাখবে না? হ্যাঁ, আদালতে বেশের উপর ভরসা রাখবে? হ্যাঁ, ভাই তোর পিসির উপর ভরসা রাখবে? আন্দোলনকারীদের বার্তা দেবো, রাস্তা ছাড়বেন না, পথ ছাড়বেন না, আইন শৃঙ্খলা বজায় রেখে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চালাচ্ছেন সেইভাবে আন্দোলন চালান এবং চালিয়ে যান যতক্ষণ না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে বাধ্য হচ্ছে। আমি যতদূর বুঝতে পারছি এই সরকার অনেকটা ঘাবড়ে গেছে, এই সরকারের হাওয়া শেষ। এরা উল্টো পাল্টা বকছে এই যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে। এরা জানেও না যোগ্য অযোগ্যের তালিকার সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। এটা স্বচ্ছতার দাবি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, একদিকে যখন এই তীব্র গরম, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে আন্দোলনে মরিয়া চেষ্টা করছেন, আন্দোলনে লড়াই চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত চাকরিহারারা। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো, স্লোগানের উপর স্লোগান। কিন্তু এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছে এবং তাদের দাবিতে তারা রীতিমতো অনড়। আমরা এখনো অযোগ্য প্রমাণিত হয়নি, আমরা যোগ্য লিস্ট চাই, লিস্ট নিয়ে তবেই আমরা ফিরবো। একজন অসুস্থ হয়ে পড়েছে শিক্ষিকা, হ্যাঁ, এরকম অমানবিক অত্যাচার করলে তো অসুস্থ হবই, তো সেদিকে একটু মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিপাত করুন। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে তারা কিন্তু রীতিমতো বার্তা দিচ্ছে যে আন্দোলন কিন্তু থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি, তাদের যে দাবি রয়েছে সেই দাবি মানা হবে। অর্থাৎ যোগ্য অযোগ্য যারা রয়েছে সেই তালিকা প্রকাশ করা হবে। তারা কিন্তু এইভাবেই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা এখানেই অবস্থান করবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। একেবারেই স্বপ্না, যে ছবি আমরা দেখছি, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, ভাগ্য ঝুলে রয়েছে তাদের এই দাবিতে। আজও পথে একইভাবে অবস্থানে অনড় রয়েছে চাকরিহারারা। মুর্শিদাবাদে ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হাজরা মোড়ে সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হাজরা মোড়ে সুকান্ত মজুমদার প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তাদের আটক করা হয়েছে। তাদের হাজরা মোড়ে তুলকালাম বিজেপির কর্মসূচিতে বাধা পুলিশে সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে হাজরা মোড়ে বিজেপির অর্থ সংগ্রহ কর্মসূচি চলছিল, সেই সময় বিজেপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। হাজরা মোড়ে তুলকালাম পরিস্থিতি, সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। আপনারা দেখছেন না, রীতিমতো পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ কর্মী সমর্থকদের। হাজরা মোড়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। ঘটনার প্রেক্ষিতে এই হাজরা মোড়ে চলছিল বিজেপির অর্থ সংগ্রহ কর্মসূচি। সেই কর্মসূচিতে বাধা পুলিশের। সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। রীতিমতো পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। আজকে আমরা কলকাতা, দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে গেছিলাম। মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া, যারা আক্রান্ত, তাদের সামান্য কিছু সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে, ভিক্ষা করতে। কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে ভিক্ষা করার জন্য নাকি পশ্চিমবঙ্গে পারমিশন নিতে হবে। পশ্চিমবঙ্গে তো ভিখারিতে এক নাম্বার গোটা দেশে। ভিক্ষা করার জন্য তারা কার কাছে পারমিশন নেয়? আর মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল তারা কার কাছে পারমিশন নিয়েছিল? এই ভিক্ষার পাত্র নিয়ে যাওয়াটা কি অপরাধ? ভিক্ষা চাওয়াটা, মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তাদের জন্য আমরা ভিক্ষা চাইছিলাম, সেখানে কি অপরাধ কাজ করেছি আমরা? আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই বাড়িতে, কিন্তু মেদিনীপুরে আছে, তারপরেও যেভাবে তার সিকিউরিটির নাম করে হাজার হাজার পুলিশ। আর সেদিন মুর্শিদাবাদে যেদিন হিন্দুদের বাড়িতে হামলা হলো, হাজার পুলিশ ছিল। সেদিন পুলিশ কি করছিল? বোরখা পরে বসেছিল, না চুরি পরে বসেছিল, না টেবিলের তলায় লুকিয়েছিল? আজকে পশ্চিমবঙ্গে ভিক্ষা করাটাও যদি অপরাধ হয়, পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষে সব থেকে বেশি ভিখারি, তারা প্রতিদিন অপরাধ করছে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছে। কোথায় পর্যটকদের নিরাপত্তা, সেই প্রশ্ন যেমন উঠছে, তারই পাশাপাশি আপনাদের আবারও জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলা, এলোপাথারি গুলি, পর্যটকদের ওপর গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 10 জন। অমরনাথ যাত্রা শুরুর আগে এই জঙ্গি হানা, বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলি, 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলার ঘটনা, এলোপাথারি গুলি পর্যটকদের ওপর। কোথায় পর্যটকদের নিরাপত্তা, সেই প্রশ্ন উঠছে। এলোপাথারি গুলিতে অন্তত গুলিবিদ্ধ হয়েছেন 10 জন। অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা। অমরনাথ যাত্রা শুরুর আগেই পহেলগাঁওয়ের বৈশরণে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি, আহত বেশ কয়েকজন। প্রাইম টাইম এখন এ পর্যন্ত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে প্রত্যেকদিন দেখুন সন্ধ্যে 6টায় প্রাইম টাইম, এবং এখন দেখুন বিরতির পর নিউজ এক্সপ্রেস, এবং তারপর সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল লাইভ।